This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, আপনাদের কি কখনো মনে হয় না ইউনূস আসলে নোবেল পুরস্কারটা পেল কিভাবে? কারণ আজ তার নেওয়া সিদ্ধান্তগুলোর ফল ভোগ করছে তার নিজের দেশই। অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। বাংলাদেশের সেই স্বপ্নের প্রজেক্ট রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, একসময় যেটাকে বলা হচ্ছিল এনার্জি রেভলিউশন, আর সেটাই দাঁড়িয়ে আছে মাঝপথে, না পুরো না আধা, শুধু আটকে থাকা একটা দুঃস্বপ্ন। খবরগুলো একদম পরিষ্কার বলছে রূপপুর নিউক্লিয়ার প্রজেক্টে কাজ কার্যত থেমে গেছে, আর কাজ এমনিতেই থামেনি। সেখানে কর্মরত ভারতীয় ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান আর ওয়ার্কাররা সোজা বলে দিয়েছে এবার আর নয়। এখন প্রশ্নটা এটা নয় যে কাজ থামলো কেন, আসল প্রশ্ন হলো কার ভুলে থামলো। ক্ষমতায় আসার পর বাংলাদেশের নতুন সরকারের সামনে দুটো রাস্তা ছিল। একটা রাস্তা ছিল ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার, পড়শিদের সঙ্গে সম্পর্ক সামলে চলার, ভারত, রাশিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশের সঙ্গে কৌশলগত ব্যালেন্স রেখে এগোনোর। কিন্তু তারা সেই রাস্তা নেয়নি। তারা বেছে নিয়েছে সংঘাতের পথ, অহংকারের পথ, আর সেই পথই আজ তাদের এনে দাঁড় করিয়েছে অন্ধকারের মুখে। ভারত, যার সঙ্গে বাংলাদেশের শুধু সীমান্ত নয়, বাণিজ্য, বিদ্যুৎ, ট্রানজিট, প্রযুক্তি আর বিশ্বাস জড়িয়েছিল। রাশিয়া, যে দেশে নিউক্লিয়ার স্বপ্নে ঢেলে দিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার, আর অস্ট্রেলিয়া, যে দেশের ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের একটা অনেক বড় অংশ। নতুন সরকার একে একে তিনজনকেই বিরক্ত করতে শুরু করলো, কোনো হিসেব না করেই, কোনো দূরদৃষ্টি ছাড়াই। কট্টরপন্থী চাপের কাছে নতি স্বীকার করে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, চিকেন নেক ব্লক করার হুমকি, ইলিশ মাছের রপ্তানি বন্ধ, তার ওপর পশ্চিমবঙ্গ নিয়ে আজগুবি দাবি। কূটনীতিতে একটা অলিখিত নিয়ম থাকে, যে দেশ আপনাকে দাঁড়াতে সাহায্য করে তার কাঁধে পা রেখে কখনোই লাভ দেওয়া যায় না। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হলো, একদিকে ভারতকে ছোট করার চেষ্টা, আর অন্যদিকে চীন আর পাকিস্তানের কোলে বসার ব্যস্ততা। আর ঠিক এখান থেকেই গল্পটা নিতে শুরু করলো এক ভয়ঙ্কর মোড়। পাকিস্তানের সঙ্গে নিউক্লিয়ার সহযোগিতার কথা, আগু পিছু না ভেবে ভারত সীমান্তের কাছাকাছি পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা। যে দেশ নিজেই অর্থনৈতিকভাবে হাঁপাচ্ছে, সে আরেকটা দেশকে কিভাবে স্থিতিশীলতা দেবে? এটা কূটনীতি নয়, এটা রাজনৈতিক আত্মঘাত। আর আত্মঘাতের ফল আসতে খুব একটা সময় লাগে না। এই অবস্থায় গল্পটা এবার ঘুরে যায় পুরোপুরি রূপপুরের দিকে। চলুন এবার রূপপুরের দিকে তাকাই। মানচিত্রে দেখলে পশ্চিমবঙ্গের ঠিক পূর্ব দিকেই রয়েছে বাংলাদেশ, আর সেখানেই পদ্মা নদীর ধারে রূপপুর। এই জায়গাটাকেই একসময় বলা হচ্ছিল বাংলাদেশের এনার্জি ফিউচার। দিনরাত চলতো মেশিন, হাজার হাজার ওয়ার্কার কাজ করত, কনস্ট্রাকশনের শব্দে গোটা এলাকা গমগম করত। আর আজ সেখানে নিস্তব্ধতা, একটা অস্বস্তিকর নীরবতা। এখন বুঝতে হবে এই প্রজেক্টটা এত গুরুত্বপূর্ণ কেন ছিল। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা হু হু করে বাড়ছে, হাজার হাজার টেক্সটাইল ফ্যাক্টরি যেখানে 24 ঘন্টা মেশিন চলে। বাংলাদেশের এই ফ্যাক্টরিগুলি আনে বৈদেশিক মুদ্রা, এই ফ্যাক্টরিগুলি দেশের অর্থনীতির ইঞ্জিন। কিন্তু সমস্যা একটাই, বিদ্যুৎ সবসময় কম পড়ে, আর যখন বিদ্যুৎ কম পড়ে বাংলাদেশ তাকায় ভারতের দিকে। প্রতি মাসে কোটি কোটি ডলার দিয়ে ভারত থেকে বিদ্যুৎ কিনতে হয়, আর এই নির্ভরতাই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা। এই কারণেই আগের সরকার রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে রূপপুর নিউক্লিয়ার প্রজেক্টের ভিত্তি রেখেছিল। একটা বড় স্বপ্ন, একটা বিশাল বাজি। রাশিয়া ঢেলেছিল প্রায় $3 বিলিয়ন। ভারতীয় কোম্পানি শুধু রিয়েক্টর নয়, পুরো দেশের ট্রান্সমিশন নেটওয়ার্কের দায়িত্ব নিয়েছিল। কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট শুধু লোহা আর সিমেন্টের খেলা নয়। ঢাকা থেকে 160 কিলোমিটার দূরে তৈরি হওয়া বিদ্যুৎ নিরাপদভাবে রাজধানীতে পৌঁছানো, আর এটা অত্যন্ত একটা স্পেশালাইজড কাজ। আর এ কারণেই একসঙ্গে কাজ করছিল ভারতীয় ইঞ্জিনিয়ার, রুশ প্রযুক্তি আর বিদেশি স্পেশালিস্টরা। টার্গেট ছিল 2025। 2400 মেগাওয়াট বিদ্যুৎ, মানে বাংলাদেশের মোট চাহিদার প্রায় 20%। কিন্তু ঠিক তখনই এলো ক্ষমতার পালাবদল, আর সঙ্গে এলো রাজনৈতিক অহংকার। প্রথমে বন্যার অজুহাতে কাজ থামলো, পরিস্থিতি স্বাভাবিক হতেই আশা ছিল কাজ আবার শুরু হবে। কিন্তু তখনই একটা বড় ধাক্কা, ভারতীয় ওয়ার্কাররা ফিরে যেতে অস্বীকার করলো। কিন্তু কেন? কারণ সম্পর্ক কেবল কাগজে চলে না। যখন প্রতিদিন ভারত বিরোধী স্লোগান শোনা যায়, যখন হুমকির পরিবেশ তৈরি হয়, তখন কোনো প্রফেশনাল কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলবে? আর এখানেই খেলাটা একদম ঘুরে গেল। ভারতীয় কোম্পানি সাইড ছাড়লো, ওয়ার্কাররা ফিরে এলো, আর বাংলাদেশের হাতে রইল একটা অসম্পূর্ণ স্বপ্ন, একটা বিশাল ঋণের বোঝা। কারণ প্রজেক্ট যদি মাঝপথে আটকে থাকে, তাহলে রাশিয়া হয় পুরো কন্ট্রোল নেবে, না হলে সুদসহ টাকা তুলতে শুরু করবে। এখন ভাবুন, $3 বিলিয়ন চাপ, থেমে থাকা প্রজেক্ট, ক্ষুদ্র সাধারণ মানুষ, আর ভারতের সঙ্গে ভেঙে যাওয়া বিশ্বাস। এটা একটা সাধারণ সংকট নয়, এটা বহুমাত্রিক বিপর্যয়। আর ঠিক এই জায়গা থেকেই ঢাকা থেকে চট্টগ্রাম সবখানে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতকে অযথা কেন শত্রু বানানো হলো? চীন আর পাকিস্তানের ওপর ভরসা করেই বা কি পাওয়া গেল? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনো অবধি নেই। শক্তি মন্ত্রক থেকে শুরু করে অর্থমন্ত্রক একটার পর একটা জরুরি বৈঠক করছে, ফাইল খুলছে, ফাইল বন্ধ হচ্ছে, ফোন যাচ্ছে কিন্তু উত্তর আসছে না। আর প্রতিটা বৈঠকের শেষে একটা কথাই ঘুরে ফিরে আসছে, ভারত ছাড়া এই প্রজেক্ট
এগোনো অসম্ভব। কিন্তু এই সত্যটাই এতদিন মানতে চাইছিল না নতুন সরকার, কারণ বাস্তবতা মেনে নেওয়া মানে ভুল স্বীকার করা। আর সেই ভুলটা এখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের অর্থনীতি। ঢাকার রাস্তায় মানুষ প্রশ্ন করছে, ফ্যাক্টরি বন্ধ হলে কাজ দেবে কে? বিদ্যুৎ না থাকলে শিল্প চলবে কিভাবে? বিদেশি ইনভেস্টররা পালিয়ে গেলে দেশ টিকবে কিভাবে? টেক্সটাইল সেক্টর, যেটা বাংলাদেশকে বিশ্ববাজারে পরিচিত করিয়েছে, সেটাই এখন সবচেয়ে বড় চাপে। অর্ডার কমছে, ডলার নেই, আর তার ওপর বিদ্যুৎ সংকট। বড় বড় গার্মেন্টস মালিকরা এখন ক্যামেরার সামনে না হলেও বন্ধ দরজার ভেতরে এক কথাই বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে আসলে লাভটা কি হলো? চীন কি বিদ্যুৎ দিল? পাকিস্তান কি ফ্যাক্টরি চালালো? এই প্রশ্নগুলোর কোনো বাস্তব উত্তর কিন্তু এখনো অবধি নেই। চীন শুধু বিবৃতি দিতে জানে, কিন্তু টাকা ঢালতে গেলে এক পা পিছিয়ে যায়, কারণ চীন অস্থায়ী সরকারের ওপর বিনিয়োগ করতে চায় না। আর পাকিস্তান, সে নিজেই এখন IMF এর দরজায় দাঁড়িয়ে। অন্য দেশের জন্য নিউক্লিয়ার স্বপ্ন দেখানোর কোনো অবস্থাতেই তারা নেই। মানে যাদের কাঁধে ভরসা করে হাঁটা শুরু হয়েছিল, সেই কাঁধগুলো ফাঁপা বেরিয়ে এলো। আর এখানেই গল্পটা আবার ঘুরে আসে সেই পুরনো জায়গায়। ভারত, যে ভারত 1971 সালে রক্ত দিয়েছিল, ভারত যে বিদ্যুৎ দিয়েছে, ঔষধ দিয়েছে, রাস্তাঘাট, রেল ট্রানজিট খুলে দিয়েছে, আর বদলে কি চেয়েছে? না শর্ত, না শোরগোল, শুধু স্থিতিশীলতা, শুধু বিশ্বাস। কিন্তু সেই বিশ্বাসটাই এখন ভেঙে গেছে। আর ভারত জানে, আজ যদি দৌড়ে গিয়ে সাহায্য করে, তাহলে কাল সেই একই ভুল আবার হবে। তাই ভারত হুমকি দেয় না, শব্দ করে না। ভারত শুধু একটাই কাজ করে, হাতটা ধীরে ধীরে পেছন থেকে সরিয়ে নেয়। আর তখন সামনের দেশটা নিজেই করুণ পরিস্থিতিতে পড়তে বাধ্য হয়। আজ রূপপুর ঠিক সেই পাঠটাই দিচ্ছে। এটা একটা সতর্কবার্তা প্রতিটা দেশের জন্য, যারা ভাবে ভারতকে হালকাভাবে নেওয়া যায়। ইতিহাস সাক্ষী আছে, যারা ভারতের বন্ধুত্বকে ছোট করে দেখেছে, তাদের পরবর্তীতে মূল্য চোকাতে হয়েছে। আর শ্রীলঙ্কা তার জলজ্যান্ত উদাহরণ। আর আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে ঠিক সেই মোড়ে। রূপপুর এখন শুধু একটা থেমে থাকা প্রজেক্ট নয়, এটা একটা প্রতীক। যখন রূপপুরের সাইটে মেশিনগুলো থেমে গেল, তখন শুধু লোহার শব্দ বন্ধ হয়নি, ঢাকার পাওয়ার করিডোরে মানুষের বুকের ধুকপুকানিও বেড়ে গেছে। এনার্জি মন্ত্রকে বৈঠকের পর বৈঠক, ফাইল উল্টানো হচ্ছে, ফোন করা হচ্ছে, কিন্তু প্রতিটি মিটিংয়ের শেষে একটাই কথা বেরিয়ে আসছে, ভারত ছাড়া এই প্রজেক্ট বাঁচানো প্রায় অসম্ভব। এই সত্যটাই এতদিন এড়িয়ে যাওয়া হয়েছিল, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভাষণে চলে না, টুইটারে বন্ধুত্ব দেখালেও চলে না। এগুলো চলে বাস্তব সহযোগিতায়, ভরসায় আর দীর্ঘমেয়াদী সম্পর্কের ওপর। আজ ঢাকার রাস্তায় সাধারণ মানুষ প্রশ্ন করছে, ফ্যাক্টরি বন্ধ হলে চাকরি দেবে কে? বিদ্যুৎ না থাকলে শিল্প চলবে কিভাবে? ইনভেস্টররা পালিয়ে গেলে অর্থনীতি টিকবে কিভাবে? টেক্সটাইল সেক্টর আগেই চাপে পড়েছে, অর্ডার কমেছে, ডলারের সংকট বেড়েছে, আর তার ওপর বিদ্যুতের অনিশ্চয়তা। যে সেক্টরটা বাংলাদেশকে গ্লোবাল ম্যাপে জায়গা করে দিয়েছিল, আর সেই সেক্টরই সরকারের দিকে আঙুল তুলছে। বড় বড় ব্যবসায়ীরা এখন প্রকাশ্যে নয়, কিন্তু আড়ালে বলছে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে আসলেই কি পাওয়া গেল? চীন কি এসে বিদ্যুৎ দিল? পাকিস্তান কি এসে ফ্যাক্টরি চালালো? বাস্তবতা কিন্তু ভীষণ কঠিন। চীন বক্তব্য দেয়, কিন্তু টাকা ঢালতে গেলে পিছিয়ে যায়। পাকিস্তান নিজেই এখন দেউলিয়ার অবস্থার কাছাকাছি, IMF এর লাইনে দাঁড়িয়ে। মানে যাদের ওপর ভরসা করা হয়েছিল, তারা কেউই ভর দেওয়ার মতো নয়। আর গল্পটা ঘুরে ঘুরে শেষে আবার এসে দাঁড়াচ্ছে ভারতের সামনে। কিন্তু এবার ভারত বুঝে গেছে, বন্ধুত্ব যদি একতরফা হয়, তাহলে সেটা সম্পর্ক নয়, সেটা হয় ব্যবহার। আজ যদি ভারত দৌড়ে গিয়ে সব ঠিক করে দেয়, কাল আবার একই অহংকার ফিরে আসবে। আর এ কারণেই ভারত অপেক্ষা করছে, না রাগে না প্রতিশোধে, শুধু বাস্তবতা বোঝার জন্য। রূপপুর আজ একটা সতর্ক সংকেত, একটা শিক্ষা। যে দেশ ভাবে ভারতকে হালকাভাবে নেওয়া যায়, তার জন্য ইতিহাস খুব নির্মম। শ্রীলঙ্কা সেই পাঠটাই শিখিয়েছে। আজ বাংলাদেশ সেই পরীক্ষার সামনেই দাঁড়িয়ে রয়েছে। শেষ প্রশ্নটা তাই খুব সোজা, বাংলাদেশের নতুন সরকার কি সময় থাকতে ভুল স্বীকার করবে? সম্পর্ককে কি দেখবে বোঝাপড়ার জায়গা থেকে, নাকি অহংকারের স্মৃতিস্তম্ভ হয়ে থাকবে এই $13 বিলিয়ন অসম্পূর্ণ প্রজেক্ট? আগামী কয়েক মাসেই ঠিক করে দেবে রূপপুর থেকে আলো বেরোবে, নাকি অন্ধকার আরও গভীর হবে। ইতিহাস সব দেখছে, পড়শিরাও সব দেখছে। তো বন্ধুরা, এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের মতে কি এইবার ভারতের আবার এগিয়ে আসা উচিত, নাকি চুপ থেকে দুনিয়াকে শিক্ষা নিতে দেওয়াটাই ঠিক? কমেন্টে আপনার মতামত লিখুন, কারণ এটা শুধু বাংলাদেশের গল্প নয়, এটা গোটা ভূরাজনীতির একটা আয়না। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।